আমি সেখানে একটা প্রশ্ন করবো হাততালি দেওয়ার আগে, মানে এটা আমার জানার জন্য সঙ্গে সঙ্গে এই পিরামিড স্ট্রাকচার এবং একদিকে একজন মূর্খ এবং একজন বিদ্বান, এই দুজনের কথা। এবার বিদ্বানের একটা সত্য আছে, মূর্খের একটা সত্য আছে। তো এই আমাদের পিরামিড স্ট্রাকচারে দলপতির একটা সত্য আছে, আর একজন শিল্পী সে নবাগত হলো তার একটা সত্য আছে। এই দুই সত্যের যখন মুখোমুখি সংঘাত হয়, যখন কন্ডিশন হয়, একটা স্ট্যান্ড করে, তথাকথিতভাবে যে একজন অপরজনকে সুপারসিড করতে পারে বা ডমিনেট করতে পারে, তার সত্যটা স্ট্যান্ড হয়। এবার এখানে দেখা যায় আপনি মানে ওই পিরামিডের কথা বলছেন, আমি এটাকে রকেটের মতো করে বলি। আসলে পিরামিড তবু একটা জায়গায় স্থির হয়ে গিয়ে তার চূড়াটা মাথার উপর থাকে আর বাকিটা দাঁড়িয়ে থাকে, কিন্তু আবার ওই মানে ওই সত্যের জায়গায় দাঁড়িয়ে আসলে রকেট যেমন খুঁজতে 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 উপরে যায়, এখানে ওই যে আপনি ওই মুখের কথা বলছেন যে এইটাকে ভাঙবো কি করে বা ভাঙার যে পরিচয় আপনার, এই যদি আমি নান্দিকার থেকে আর আবহমান এই যাত্রাপথে যদি দেখি, যত থিয়েটারের সঙ্গে আপনি থেকেছেন দল থেকে শুরু করে এবং অন্যান্য জায়গায় দাঁড়িয়ে যেখান থেকে আপনি শিশু কিশোরদের নিয়ে যে কাজটা করেন, বা মূলত আমি বলবো ভবঘুরের মতো নাটক তৈরি হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় না যে এই এতগুলো মানুষের যে ধাক্কা, সেখান থেকে দাঁড়িয়ে ওই স্ট্রাকচারটাকে ভাঙাটা বেশ কষ্টসাধ্য বা ভাঙা যায় না? ভাঙা যায় না, কথাটাকে ভাঙা যায়। আর প্রথমত সত্য মানে সত্য যে কঠিন, তাই সত্যরে ভালোবাসি না। এই যে সংঘাতের কথা আমি বলছি, এটা সংঘাত, এটা হচ্ছে শেয়ারিং। আমি বারবার যে কথাটা বলি, হ্যাঁ সে শেক্সপিয়ার জানে না, কিন্তু সে হয়তো জানলাটা কি করে ভালো করে লাগাতে হয় সেইটা সে জানে। এই কাজটাকে অ্যাপ্রিসিয়েট করা আমার দরকার। আমাদের এক বন্ধুর সঙ্গে আমাদের একটা বিতর্ক হয়েছিল। বন্ধু বলছে আমি যখন থিয়েটারে কাজ করছি তখন সময় মতো আমাকে চা এনে দেওয়াটা, রান্নাঘরে যে কাজ করছে তার দায়িত্ব, সে আমাকে চা না এনে দিলে আমি বলবো কথাটা ঠিক। প্রশ্ন হচ্ছে প্রায়শই দেখা যায় এই যে যারা কাজ করাচ্ছে আমরাই এক্সপোজড, তাদের সম্মান দেওয়াটা আমার দায়িত্ব, এবং এর মধ্য দিয়ে আমরা যে সবাই একটা জায়গায় আছি, প্রত্যেকের কাজ আলাদা কিন্তু প্রত্যেকের সম্মান কি আলাদা, গুরুত্ব কি আলাদা। এই শেয়ারিংটা খুব ভাইটাল। যেমন প্রায়শই দেখা যায় এই যখনই তুমি ওই সংঘাতের কথা, রকেটের কথা, পিরামিডের কথা বলো না, সঙ্গে সঙ্গে আমরা যারা নিচে থাকি না, আমরা সবসময় ভাবি যে দাঁড়াও তুমি আজকে আমাকে এরকম করছো, আমি ডিরেক্টর হই। বা ওই ঠিক স্কুলের মতো আমাকে যখন মনিটর বানায় তখন আমি নাম লিখি, আরেকজন ভাবে দাঁড়া সামনের মাসে আমি মনিটর, তোর নাম লিখবো। এটা পাওলো ফ্রেডির একটা খুব সুন্দর কথা আছে। কথাটা হচ্ছে এই যে অপ্রেসড যারা যারা শাসিত, তারা ভাবে কি যে আমি কবে ওই রকম হবো, বাগানের সর্দারের মতো। পাওলো ফ্রেড লাইনটা লিখেছেন, দেয়ার আইডিয়াল ইজ টু বি এ ম্যান। অপ্রেশন মানে অপ্রেসড যে শাসিত, যে সে ভাবছে যে মানুষ, দেয়ার আইডিয়াল ইজ টু বি এ ম্যান, অ্যান্ড ফর দেম টু বি এ ম্যান ইজ টু বি এন অপ্রেসার। ও ভাবে আমি কখন লাঠিটা ধরবো। বাগানের সর্দার যখন ভাবে যে অন্যদের ই করে, তখন আরেকজন ভাবে। ওদের মধ্যে থেকে আমরা যেভাবে ডিভিশনটা করি আর কি, ভাগটা করি আর যে তাদের মধ্যে একজনকে সর্দার করে দিই। তখন আমি যখন ইউনিভার্সিটি সুভাষিস আমি যখন ইউনিভার্সিটিতে প্রথম আসি, কিরকম হয় জানেন তো, আমরা যখন ইউনিভার্সিটি প্রথম আসি ছাত্র সংগঠন করি। এবার আমি আসাম থেকে আসি, কেউ আমাকে চেনে না, এইবার একটু কবিতা বলতে পারি বা একটু লোকজনের সঙ্গে মিশি। ইউনিভার্সিটিতে ছাত্র সংগঠন থেকে আমার নামে একটা লিফলেট বেরিয়ে গেল, এই ছাত্র হোস্টেলগুলোতে আর ছাত্র আন্দোলন হবে, তীর্থঙ্কর চন্দ্র কর্তৃক প্রচারিত। ৩,৫০০ হয়তো আমাদের ছাত্র, আমি তীর্থঙ্কর চন্দ্র। আমার ভেতরটা ফাঁপা, কিন্তু আমি বড় হয়ে গেছি। এইটা সংগঠনগুলো এই পদ্ধতিতে চলে, ফলে সমস্ত সংগঠনের ভেতরটা এরকম ফাঁপা হয়ে যায়। আমরা যদি সেইটাকে শক্ত না করতে পারি, এখন এই কথাটা খুব কঠিন, কিন্তু এটাই পথ। রবীন্দ্রনাথ একেবারে শেষে বিনোদ বিহারীর সঙ্গে কথা বলার সময় চিত্রকর বইতে বিনোদ বিহারীকে বলছেন রবীন্দ্রনাথ উনি সূর্য আর আমি তো একটা ঘাসের ডগায় শিশিরের দানব না। বলছেন রবীন্দ্রনাথ বিশ্বভারতী এত বড় হলে আমি এই কাজটা করতাম না। আমরা কেউ এই কথাটা আলোচনা করি কখনো? ইএল সুমেখার বলে একজন আছেন, উনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন, স্মল ইজ বিউটিফুল। আর এই অনেকগুলো ছোট 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 মানুষ যখন তাদের একটা আত্মার বন্ধনে জোড়ে না, তখন সেটা শক্ত হয়। বড় কিছু করে ফেললাম, বিশাল একটা কিছু হয়ে গেলাম, বিরাট একজন ডিরেক্টর, বিরাট একটা দল। বিরাট দলটা তখন যে প্রত্যেকে তাদের ভেতরে কি সেই সত্যবোধটা জাগছে,
জাগাতে পারছি আমরা? শুভাশিস জাগাবো। সে তো একদম ওই জায়গায় দাঁড়িয়ে মানুষের থেকে মানুষের ছায়া যখন বড় হয় বুঝতে হয় সূর্য অস্ত যাচ্ছে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার ব্যক্তিগতভাবে তীর্থদাকে। আমার মনে হয় যে আলোচনাটা হলো তার ওই শর্টটুকু সকলের কাছেই রইল। একইভাবে আজকে দুই আলোচকেরই শুরুটা সেই নান্দিকার থেকেই হয়ে ব্লাইন্ড অপেরা থেকে আজকে শ্যামবাজার অন্যদেশ। আমি আর মাঝখানের কোনো জায়গায় গেলাম না। সুভাষিসদার বাকি কাজের জায়গা থেকে যেটা একটা অন্যতম এবং বৈশিষ্ট্যের জায়গা, যেটা দীর্ঘদিন আমি একটা সেটা হলো যে এটা সুভাষিস বললেই সুভাষিস আটকে দেবে, কিন্তু আমি বলি এই যে আমার বোধ বুদ্ধি বা ছোটদের কাজ করা নিয়ে ইত্যাদি, সেইটার শুরু কিন্তু সুভাষিসের হাতে। আমি ছোটদের নাটকের কাজ জানতাম না, নান্দিকারে ওরা যখন কাজ করে তখন আমি সত্যি সত্যি গিয়ে দেখতাম। আর কাজ আমাদের অনেক বন্ধুই আমাদের করছে, কিন্তু সেই কাজটা করার সময় ওই যে নিজেকে হরাইজন্টালি মানুষের সঙ্গে মিশিয়ে দেওয়া, কিভাবে মেশাতে হয় এবং কেনই বা মেশাবো, এটা দুজন তত্ত্বগতভাবে বুঝিয়েছিলেন। একজন আমার পিতৃদেব থিওরিটিক্যালি রুদ্রবাবু বলেছিলেন, আর প্র্যাকটিক্যালি দেখেছি সুভাষিস কাছে বসে শিখেছি। ফলে সুভাষিসের কাছ থেকেই মানে আমি যা যা বলছি তার 50% হচ্ছে সুভাষিসের কাছে। এই কথা বাদ দিয়ে বলছি। এখন তারা আমি অসহায় হয়ে গেলাম, কারণ যে কোনো পায়ে মারছে বল গোলের ভেতরে ঢুকে যাচ্ছে, আমি সামলাতেই পারছি না। কিন্তু আমি প্রস্তুত হয়ে এসেছি এইভাবে যে আমার যেটা বলা আছে সেটা আমি লিখে নিয়ে এসেছি। তাতে আমার বাড়ির লোকেরা বলছে লেখা জিনিস পড়লে লোকে শোনে না, সেই সময় অন্য কথা ভাবে। কিন্তু আমার কথা হচ্ছে আমি যে পরিশ্রম করে লিখলাম, মানে একটু গুছিয়ে টুছিয়ে কেন অন্য দিগন্ত, কিভাবে অন্য দিগন্ত, আমিও যে জানি সেটা আমি কি করে বোঝাবো। মানে মুখে বলতে গেলে আমার পয়েন্টগুলো যদি হারিয়ে টারিয়ে যায়, সেজন্য প্রস্তুত হয়েছিলাম। বাড়ির লোকে খুবই ইয়ে করছে, তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠের হার সব বাড়িতেই হয়ে যাচ্ছে, মানে গিরিশ বলার আর কোনো জায়গা রাখছি না। কিন্তু এইখানে যেখানে বলটা ছেড়েছে সেই বলটা কিন্তু একবারে পেনাল্টি বক্সের মাথায় রয়েছে, বাদ বাকি টেনে নিয়ে এসেছে পেনাল্টি বক্সের বাদ বাকিটুকু আমার ঠেলা কাজ। কিন্তু আমি লিখে নিয়েছি 8 পাতা মতো আছে, সেটা আমি পড়বো যখন একটুখানি আপনারা সহ্য করবেন। আর না করতে পারলে কোনো অসুবিধা নেই, আমি ওইদিকে তাকিয়ে পড়বো তো বুঝতে পারবো না। এক আর 2 নম্বর হচ্ছে যে কথা শেষ হয়েছে, এই যে কেমন করে সবটাকে মিশিয়ে অনেক উঁচু পিরামিডের কথা হচ্ছিল, যে দেশটা যেখান থেকে উঁচু নিচু মাঝারি এই জিনিস ভারতীয় সভ্যতায় বারবার ফিরে ফিরে এসেছে। সেই জন্য তো দেশটা নানা বৈচিত্র্যের ভেতর ঐক্য লেখা হয়। চৈতন্যের বাণী ছিল, মানে নিমাই থেকে যে চৈতন্য হয়ে গেছিল ফট করে এমনি একদিন হয়ে যায়নি, তার কিছু কিছু কথা বলেছিল। তার মধ্যে একটা বিখ্যাত কথা আছে, তৃণাদপি শুনিয়েছেন তরুরিব সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। এর বাণী জিনিস আর অপূর্ব, সমস্ত আমজনতাকে টেনে নিয়ে গেছিল একটা সহজভাবে সকলকে একটা রাস্তায় আসবার। তার বাংলাটা করেছিল আপনারা জানেন সকলেই কথা, যে কিরকম ভাবে মানুষ তার প্র্যাকটিসটা কি করতে হবে না, তৃণাদপি শুনিয়েছেন মানে তৃণের থেকেও নিজেকে ছোট ভাবে, ঘাসের থেকে নিজেকে একটু ছোট ভাবে, একটু বিনয় হবে। আর তরুরিব সহিষ্ণু না, কেউ কেউ বলেছেন, ব্যাখ্যা করেছেন যে এটা বৃক্ষের মতো সহিষ্ণু, কেউ বলেছেন জলের মতো সহিষ্ণু। তাহলে সহিষ্ণু তো একটুখানি লাগবে আবার, মানে কথায় কথায় আমি কেন বড় নই, তোকে তুই ছোট আয়লাত মারিয়ে দেখি, এইরকম করলে এটা হবে না। আরেকটা হচ্ছে অমানিনা মানদে নয়, এইখানে এটা ঝামেলা পড়ে গেছে। বাদ বাকি কথাগুলো যদি বা একটু ট্রেনিং দিয়ে জানলে ভুলে থাকা যায়, এইটা একবারে ভুলে থাকা যায় না। আমি যে জানি আমি ভুলে যাব কেমন করে? আমরা বলি খারাপ অ্যাক্টর আর ভালো অ্যাক্টর তফাৎ তাকে বলি, যে একজন খারাপ অ্যাক্টর হচ্ছে সে সারাক্ষণ স্টেজে ঘুরে বেড়ায়, সে জানে আজ কিন্তু আমি সিরাজদৌল্লা। সারাক্ষণ যদি তার ভেতরটা টং করে যে আমি সিরাজদৌল্লা, তাহলে সুভাষিসটা বেরিয়ে আসবে কে সিরাজদৌল্লা, সুভাষিস বড় না সিরাজদৌল্লা বলে, এইটা আড়াল করতে পারে না খারাপ অভিনেতা। আর একটু বেটার অভিনেতা সে ভুলে যায়, সে এই সুভাষিসটাকে চেপে সিরাজদৌল্লাটাকে বার করতে পারে। তো এইরকম নিজেকে একটু আত্মগোপন করা। খেয়াল করে দেখবেন যে মহাভারতে আছে বনবাস 14 বছরের, অজ্ঞাতবাস কিন্তু 1-2 বছরে শেষ হয়ে যাচ্ছে। মানে কঠিন সময় হচ্ছে অজ্ঞাতবাস, নিজেকে ভুলে থাকা। কি করে প্র্যাকটিস করবেন? একজন ভালো আর্টিস্ট হতেন, একজন ভালো মানুষই সারা জীবনের একটা কাজের মতো কাজ হয়ে উঠতে পারে যদি আপনি নিজে কখনো ভাবে আমি ভুলবো কি করে যে আমি জানি।
কি আমি জানি যদি প্রশ্ন করেন নিজেকে, যেমন আমাদের পুরনো প্রশ্ন এই তীর্থ যেখানে প্রশ্নটা ছেড়েছে, প্রশ্ন যদি করেন আমি কে, আমি করে দেখেছি বাচ্চাদের বড়দের নানানদের সর্বত্র, আপনাকেও যদি করি আপনি কে, তাহলে আপনি দেখবেন এক কথায় আমি বাবার ছেলে বললে হবে না। সারাদিন ধরে যদি বলে যান আপনি কে, তাহলে শেষ করতে পারবেন না। কারণ আপনি কত, আপনি কি শুধু এইটুকু, আপনি অনেক, আপনি নানান কিছু, আপনি কিছু না, আপনি আগে ছিলেন, আপনি এখন আছেন, আপনি ভবিষ্যতে হবেন, এই সব নিয়ে বললেও শেষ হবে না। কিন্তু কিছুতেই আমি কে শেষ হবে না। আপনি যেদিন শেষ হবেন সেদিন শেষ হবে, তার আগে অবধি শেষ হবে না। তাহলে কোথায় চর্চাটা গিয়ে দাঁড়াচ্ছে, কোথাও গিয়ে ফুরিয়ে যাচ্ছে না। কিন্তু যে কথা বলছে সেই কথাটা অমানীনা মাননীয় আর কীর্তনীয় সদা হরি, হরিটাকে যদি একবারে হরি বলের দিকে আপনি না টেনে নেন, তাহলে আপনার সুবিধা হবে। হরি মানে মঙ্গল যদি আপনি ভাবেন, তাহলে এই সদা যদি আপনি মঙ্গল চিন্তা করেন, তাহলে আপনিও মঙ্গলময় হয়ে উঠবেন। কিন্তু সদাও হরি হরি মানে ঠাকুর 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 করতে বলছি না বিজেপির মতো। আমি বলছি যে এমনি সহজ মানুষের মতো যদি আপনি একটু ভাবেন, তাহলে কিন্তু এ পর্যন্ত কি বলা হলো যে একজন ভালো শুধু মানুষ না, একজন ভালো আর্টিস্ট, একজন ভালো আর্টিস্টের গোড়ার কথা এই একেবারেই মানে স্পিরিচুয়াল বিষয় যে লাগবে আপনাদের অভিনেতার প্রস্তুতিতে। যে বই আছে সানস্ক্রাইবসকে, সেখানে কিন্তু সানস্ক্রাইবসকে এক জায়গায় বলেছে যে স্পিরিচুয়াল ব্যাপার চাই। আবার রামকৃষ্ণ কথা বলতে রামকৃষ্ণ বলছে ভালো অভিনয় তো তার আধ্যাত্মিক ব্যাপারে জোর না থাকলে হবে না। তারপরে দেখা যাচ্ছে যে এই আমাদের যাদের যাদের বড় বড় মানুষদের কথা শুনি, তারা সকলেই বলছে নাকি মানুষ হিসেবে আমাদের আর একটু উঠতে হবে, শুধু চরিত্র হিসেবে না। চরিত্র হিসেবে আমি বেশ একটা মানে রবীন্দ্রনাথ হয়ে গেলাম, আর এমনিতে আমি রবীন্দ্রনাথ হয়ে ঘুরে বেড়ালাম। মানে আমাদের এক বন্ধু ছিল, সে রয়ে ফুটকি দিতে ভুলে যেত, সেই জন্য রবীন্দ্রনাথটা সর্বদা তার রবীন্দ্রনাথ থাকুক। এই বেশিরভাগই রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে থাকে, সত্যিকারের রবীন্দ্র চর্চার ভেতরে যেতে পারে না। তো আমার বলবার কথা কি, এই যে আপনারা লিখেছেন আজকে নাট্যচর্চার অন্য দিগন্ত, কোন দিগন্ত অতনু গোড়াতেই ধরিয়ে দিয়েছিল, সেই দিগন্তটার চেহারা কিরকম, অন্য দিগন্ত মানে কোথায় থাকে সেই দিগন্ত, কাকে বলে দিগন্ত, এই সমস্ত প্রশ্নের মধ্যে আসতে হবে। আমার কাছে আমার থিয়েটার ছাড়া মানে আমার দেখা এই যতগুলো বয়সে ঘটনাচক্রের তীর্থ আমি আমাদের আর কোনো কাজ ছিল না এই থিয়েটার করা ছাড়া। মানে এত দুর্ভাগ্য আজ এই অবেলায় এসে মনে হয়, অথবা সৌভাগ্য আপনারা বলেন যখন পুরস্কার এবং সন্দেশ দেন তখন তো বলি এটা সৌভাগ্য, কিন্তু বাড়ি গিয়েই এত নানান রকম বিড়ম্বনার মধ্যে পড়ি, মানে সেটাতে মনে হয় কেন যে বেছে নিয়েছিলাম এই এত পথ। কিন্তু একটা জিনিস আছে, মানে মধ্যযুগের কবিরা বলতেন লক্ষ লক্ষ যুগ হে হে রাখলো তবু হে জুড়লো না গেল, লক্ষ লক্ষ যুগ ধরে আমি তোমার হিয়া হিয়া রাখলাম তবু আমার হিয়া ভরিল না গো। এই যে প্রেম, এই প্রেম দিয়ে যখন আমি আমার বিষয়কে দেখি, আমার সাবজেক্টকে দেখি, তখন সেটা কিন্তু কখনোই ফুরোয় না, মানে বলে বলে ফুরোয় না। এ এখন নাম গানের মতো, আমি তোমার কথা বলবো নানা ছলে নানা করে, কিন্তু তোমার নাম বলবো, এই বলে বলে ফুরোবি তো একদিন, ফুরোচ্ছি না। মানে এর ভেতরে এর সাথে কোনো একটা প্রেম, একটা সম্পর্ক যুক্ত হয়ে পড়েছি। তাই এই অন্য দিগন্তকে কেমন করে আমি দেখলাম সেই সম্পর্কের ভেতর থেকে, সেটা একটুখানি পড়বো। তার আগে আমার এক ছাত্র, এই যে জিতাদিত্য ইউনিভার্সিটিতে আমার ছাত্র বাটে, এখন ছাত্রের পরে ছাত্র বন্ধু হয়ে গেছে। আমরা যেহেতু কিছু করি না বলে আমাদের খুব বন্ধু হয়। সত্যি কথা বলতে কি সারা জীবন ধরে শুধু বন্ধুত্ব হয়েই যাচ্ছে, কারণ না করে আমাদের উপায় নেই, কারণ আমাদের কেউ নেই, কিছু নেই, কারণ কোনো একটা যেটা ফিক্সড ডিপোজিট নেই। সেই জন্য কন্টিনিউয়াস যদি বন্ধুত্ব হয় তাহলে আমাদের বেঁচে থাকা খুব সুখের হয়। এই একটা বই এসছে মৃত্যু শিবিরের শিল্প, আপনারা হয়তো পড়েছেন, হয়তো অনেকে জানেন। এই বইটাতে আছে, মানে এই যে অন্য দিগন্তের কথা বলবো বলেই মনে করিয়ে দিচ্ছি, এই বইটাতে আছে হচ্ছে যারা ওই আউশভিটসের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে ধরনের কাঁটাতারের বেড়া ইহুদিতে ঢুকে দিচ্ছিল, গুলি করে মেরে দিচ্ছিল, কনসেন্ট্রেশন ক্যাম্প, সেই রকম কনসেন্ট্রেশন ক্যাম্পের ভেতরে থেকেও যে মরে যাবে একটু বাদে, যা ফাঁসি হবে, যাকে গুলি করে মারা হবে, যাকে অজস্র অপমান করা হচ্ছে, সে কবিতা লিখছে, সে লিখছে একটা গান, সে লিখছে একটা নাটক, সে লিখছে সব। সেই তার প্রতিরোধের একটি মাত্র জায়গা, সেই জায়গাটা হচ্ছে শিল্পকলা। সেইটা হচ্ছে কখনো কখনো শিল্প দিয়ে সে জীবনকে ভুলে থাকছে তা না, সে শিল্প দিয়ে প্রতিরোধ করছে যে বেঁচে থাকাটাকে, সে জানতে চাইছে, বুঝতে চাইছে। এই তার মানে এই পরিস্থিতিটা হয় জ্যান্ত, মানে এটা আমি বানিয়ে বলছি তা না। এখানে কত লোক এই বইটার ভেতরে আছে যে কত লোক এইভাবে কবিতা লিখেছে, ছবি এঁকেছে, আর বারবার বলেছে তুমি আমাকে কনডেন্স করতে পারো কিন্তু তুমি আমাকে কনভার্ট করতে পারো না, তুমি আমাকে বাধ্য করতে পারো মৃত্যুর জন্য কিন্তু তুমি ভেবো না যে তুমি আমাকে জিতে নিয়েছো। তার মানে বুঝতে পারছেন মানুষ সেইখানে কোথায় দাঁড়িয়ে কতদূর শিল্পের প্রতিরোধ করতে পারে। সেই যে শিল্পের ক্ষমতা,
সেই শিল্প জন্ম দেয় হচ্ছে অন্য কোন রকম শিল্পে। এবং প্রায় প্রতি শিল্পকলার রাজ্যে, মানে আজকে বলে না, শিল্পের ইতিহাস দেখলে দেখলে এই একটা সহজ খেলা ছিল না যে আমি এলাম দেখলাম চললাম আর গড়ে গেলাম। এর উঁচু নিচু এ কোথাও কিছু নেই, এ একার সাথে একা। এ একটা আশ্চর্য কান্নার মতো বলে বোধ হয়, এমন একটা কান্না যা কিন্তু কখনো কখনো আর্তনাদের মতো শোনাবে। এই আর্তনাদটা দেহ মনে সুদূর পারে চলেছে, কেমন করে কিভাবে তার সামান্য কিছু কথা এই আমি একটু দেখে বলবো, তার নাহলে এইরকম বাজে কথা বলতে দিলে আমি অনেকটা বলে যাবো। আমাকে আপনারা থামিয়ে দেন।